কি গো গিন্নি, কোথায় গেলে? নাও 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 গিন্নি, বাজারের থলিগুলো ধরো। বাবা, এত বাজার আজ তোমার হলো কি? একসাথে 5-6 দিনের বাজার করে নিয়ে এলাম। তাই এই কদিন ঘরে বসে শুধু খাবো আর ঘুমোবো। ঘরে বসে শুধু খাবে আর ঘুমোবে মানে? রাজসভায় যাবে না? না ভাজি, এই কদিন আর রাজসভায় যাব না, গাটা কেমন ম্যাজ ম্যাজ করছে। একটু টিপে দাও তো। উচ্চতা, এই বলি মহারাজ তোমাকে ছুটি দিয়েছেন বুঝি? মহারাজ আবার ছুটি দেবেন? তাহলেই হয়েছে। বুঝলে গিন্নি, আমি ঠিক করেছি এই কটা দিন আমি বেমালুম ডুব মেরে দেবো। ডুব মেরে দিয়ে থাকতে পারবে? দেখবে মহারাজ ঠিক তোমাকে ডাকতে পাঠাবেন। হ্যাঁ, সেদিকটাও আমার ভাবা হয়ে গেছে গিন্নি। রাজসভা থেকে কেউ ডাকতে এলে বলবে তোমাকে কিছু না বলে কয়ে আমি কোথাও যেন চলে গেছি। ঠিক আছে? মহারাজ, গোপাল আজ দুদিন হলো রাজসভায় আসছে না। তাই তো। এদিকে রাজসভায় কত কাজ। সে জ্ঞানগম্যে কি আর গোপালের আছে মহারাজ? রাজসভায় এত কাজের চাপ, অথচ সে বাবু এখনই মেরে দিল ডুব। আচ্ছা, ওর তো অসুখ বিসুখ হতে পারে নাকি? অমন চেহারা, ওর আবার হবে অসুখ? মহারাজ, আমি বলে দিচ্ছি, গোপাল নিশ্চয়ই ঘরে বসে ছুটি খাচ্ছে। সেটা যদি করে থাকে তাহলে তো খুব অন্যায় করছেও। আচ্ছা, প্রয়োজনে আমি তো তোমাদের ছুটি ছাটা দিই, তাই নাকি? তা তো দেন মহারাজ। তবুও যখন তখন হুটহাট করে গোপাল ডুব মেরে বসে থাকে। না না মহারাজ, এসব একেবারে চলতে দেওয়া যায় না। তাহলে কি করতে বলো? এক্ষুনি রক্ষীকে ওর বাড়ি পাঠান, ওরা গিয়ে গোপালকে ধরে নিয়ে আসুক। না আসতে চাইলে একেবারে বেঁধে নিয়ে আসুক। কথাটা কিন্তু খারাপ বলনি মন্ত্রী। রক্ষী, আজ্ঞা করুন মহারাজ। এক্ষুনি গোপালের বাড়ি গিয়ে তাকে ডেকে নিয়ে এসো। বলবে রাজসভায় খুব দরকার, তাই আমি তাকে ডেকে পাঠিয়েছি। যথা আজ্ঞা মহারাজ। আর যদি না আসতে চায় একেবারে বেঁধে নিয়ে আসবে। আচ্ছা মহারাজ। একেবারে শক্তপোক্ত করে বাঁধবে। গোপাল দাদা, ও গোপাল দাদা, বাড়ি আছো নাকি? থাকলে বেরিয়ে এসো। ব্যাস, রক্ষী এসে গেল। এবার গুচ্ছেন, মিথ্যে কথা বলতে হবে। হ্যাঁ, এই, সে তো বাড়ি নেই। বাড়ি নেই? তাহলে বাজারে গেছে বুঝি? ঠিক আছে, বাজার থেকে এলে বলবে রাজসভায় খুব দরকার, তাই মহারাজ ডেকে পাঠিয়েছেন। এসব কথা কাকে আর বলবো বাবা? সে তো আমায় কিচ্ছুটি না বলে কয়ে বাড়ি ছেড়ে কোথায় যেন চলে গেছে। খুব দুশ্চিন্তায় আছি আমি, খুব। এই দেখো, না বলে কয়ে চলে যাওয়া তো ভালো কথা নয়। আচ্ছা, বিবাগী হয়ে গেল না তো? জানি না বাবা, কিচ্ছু বুঝতে পারছি না কি যে আছে আমার কপালে। দুঃখ করো না, দেখো গোপাল দাদা ঠিক ফিরে আসবে। যাই যাই, আমি এক্ষুনি গিয়ে মহারাজকে খবরটা দিই। বাহ, খুব ভালো অভিনয়টা করেছো গিন্নি। ও, তার মানে তুমি ঘুমোচ্ছ না, ঘুমের ভান করে পড়ে আছো? ধুর, ভান করে পড়ে থাকবো কেন? আমি তো ঘুমোচ্ছি। আবার বাজে কথা, ঘুমোলে মানুষ শুনতে পায়। বারে, পাবে না কেন? ঘুমোলে চোখে শুধু বন্ধ থাকে, কিন্তু কান তো থাকে খোলা। ওরে বুড়ো, আবার কথার প্যাঁচ মারা হচ্ছে। ওঠো 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 বলছি, বেলা কত হলো খেয়াল আরে আছে? উঠছি, ওঠো। উঠছি, ধাক্কা মারলে খাট থেকে পড়ে যাবো যে। মহারাজ, রক্ষী গোপালকে নিয়ে এলে ওকে কিন্তু এমনি এমনি ছেড়ে দিলে হবে না। না বলে কয়ে রাজসভায় না আসার জন্যে ওকে কিন্তু শাস্তি দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, শাস্তি তো দিতেই হবে, কিন্তু কিন্তু কি শাস্তি দেওয়া যায় বলো তো? প্রথমত ওর দুদিনের বেতন কাটতে হবে। দ্বিতীয়ত এই কাজের জন্যে রাজসভায় দাঁড়িয়ে ওকে সকলের সামনে ক্ষমা চাইতে হবে। দেখো মন্ত্রী, বেতন কেটে নেওয়া ঠিক আছে, কিন্তু সকলের সামনে ক্ষমা চাওয়া মানে এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? না মহারাজ, গোপাল ইদানিং যা বাড়াবাড়ি শুরু করেছে, তাতে এই বাড়াবাড়ি দিয়েই ওর সব বাড়াবাড়ি বন্ধ করতে হবে। কি রক্ষী, একলা ফিরে এলে যে? গোপাল কই? গোপাল দাদা বাড়ি নেই। বাড়ি নেই মানে? কোথায় গেছে? তোর বউকে জিজ্ঞেস করেছিলে? করেছিলাম মহারাজ, ওর বউ বলল কিচ্ছু না বলে কয়ে গোপাল দাদা বাড়ি ছেড়ে চলে গেছে। হ্যাঁ, কিছুই না বলে কয়ে বাড়ি ছেড়ে চলে গেছে মানে? আমার মনে হয় গোপাল দাদা বিবাগী হয়ে গেছে। হ্যাঁ মহারাজ, ওর বউয়ের চোখে না আমি জল দেখেছি। তাহলে তো খুব চিন্তার কথা।
সেনাপতি, বলুন মহারাজ। গোপালকে খুঁজতে লোক পাঠাও। লোক পাঠিয়ে কি কোনো লাভ হবে মহারাজ? দেখবেন কদিন বাদে ঠিক সুরসুর করে ফিরে আসবে আপনার গোপাল চাঁদ। হ্যাঁ, ফিরে আসবে বলছো? না এসে আর যাবে কোথায় মহারাজ? এত সুখ আর পাবে কোথায়? কিন্তু যদি না আসে? সেটাই তো আমি চাই মহারাজ। চোর ডাকাতে গোপালকে মেরে ফেলুক আর আমিও একটু হাঁপ ছেড়ে বাঁচি। আসবে মহারাজ, আসবে। তবুও আমার মনে হয় এখন থেকেই গোপালকে খুঁজতে শুরু করে দেওয়া ভালো। মানে বিপদ আপদের কথা তো আর বলা যায় না, বিশেষ করে ঘরে বাইরে গোপালের যখন এত শত্রু। হ্যাঁ, একেবারে হক কথা। এখনই শুরু হোক গোপালকে খুঁজে দেখা। হ্যাঁ, গোপালকে খোঁজা শুরু হোক। হ্যাঁ, গোপালকে খোঁজা শুরু হোক। তাহলে সেনাপতি, গোপালকে খোঁজা শুরু করে দাও। এই যে ভাই, তুমি গোপালকে দেখেছো? গোপাল দাদা? না, তাকে তো দেখিনি। আচ্ছা, তোমরা গোপাল দাদা খোঁজ করছো কেন গো? তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি? তাহলে তো বড় চিন্তার কথা। তবে তার কোনো সন্ধান পেলে সত্তর আমাদের জানিও। ঠিক আছে, ঠিক আছে। বুঝলে কিন্তু লাউ শাকের চচ্চড়িটা যা হয়েছে না, মুখটা যেন ছেড়ে গেল। বলি, গোপাল বৌদি বাড়িতে আছো নাকি? ও গোপাল বৌদি। মনে হচ্ছে ন্যাপলার বাবা ডাকছে, যাই আবার গুচ্ছের মিথ্যে কথা বলে আসি। তোমায় যেতে হবে না গিন্নি, আমি দেখছি। আরে গোপাল দাদা, তুমি স্বয়ং সশরীরে? এই তাহলে যে শুনে এলাম। কি শুনে এলে ভাই? আর কাদের কাছ থেকেই বা শুনে এলে? রক্ষীরা বলছিল তোমায় নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, একরকম ঠিকই বলেছে তারা। আমি নিজের বাড়িতেই আত্মগোপন করে আছি। কেন আত্মগোপন করে আছো কেন? দুঃখের কথা কি বলবো রে ভাই, ছুটি চাইলে মহারাজ ছুটি দেন না। এদিকে আমারও তো একটু আধটু ছুটি উপভোগ করতে ইচ্ছে করে নাকি, হ্যাঁ? তাই নিরুদ্দেশের ভক্তি দিয়ে কটা দিন ঘরে বসে ছুটি উপভোগ করা। বেরে মতলব বের করেছো বটে। আচ্ছা, আমি তাহলে চলি। তবে যাবার আগে দুটো কথা মাথার মধ্যে ঢুকিয়ে নিয়ে যাও। প্রথম কথা, রাজরক্ষীদের সঙ্গে আবার দেখা হলে তুমি এসব কথা কিন্তু একেবারেই বলতে যাবে না। খেপেছো? আর আমার নাতি নাতনিরা যেন আমার নিরুদ্দেশের কথা জানতে না পারে। জানলে কেটে কেটে সব একেবারে কুরুক্ষেত্র করে দেবে। তুমি নিশ্চিন্তে থাকতে পারো। আচ্ছা, এ কি শুনছি? গোপালকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিকই শুনেছ রানী, আজ 5 দিন হয়ে গেল গোপাল বেপাত্তা। রক্ষীরা হন্যে হয়ে সারা কৃষ্ণনগর চষে ফেলেছে, কিন্তু কিন্তু গোপালের কোনো খবর আনতে পারেনি। এ তো তাহলে বড় চিন্তার কথা। কাউকে কিছু না বলে কয়ে কোথায় যেতে পারে গোপাল? সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা রানী, গোপালকে কেউ আবার অপহরণ করে নিয়ে গেল না তো? অপহরণ? আচ্ছা, ওকে আবার কে অপহরণ করতে যাবে? হ্যাঁ, মানে ওর আর আমার শত্রুত্ব শেষ নেই। আপনি কি খামবাজরাজকে সন্দেহ করছেন? তাহলে একবার নবাব বাহাদুরের সঙ্গে কথা বলে দেখুন। খেপেছো? মুখে বন্ধুত্বের মুখোশ পরে থাকা, ওটাই তো আমার সব থেকে বড় শত্রু। বুঝতে পারছো না? গোপালকে খুঁজে না পাওয়া গেলে ওরই তো সব থেকে বেশি সুবিধে হবে। কেন এই কথা বলছেন কেন? কারণে অকারণে নবাব আমায় সব সময় বিপদে ফেলতে চায়। শুধু গোপালের বুদ্ধি জয়ী তো আমি বারবার বেঁচে যাই। তাহলে কি করবেন? ভাবছি কাল থেকেই গোপালের খোঁজে দেশে বিদেশে গুপ্তচর লাগিয়ে দেব। দেখি তারা যদি খুঁজে আনতে পারে আমাদের গোপালকে। বুঝলে গিন্নি, নিখোঁজ হওয়ার ভান করে 1 সপ্তাহ দিব্যি কেটে গেল। ভাবছি আজ আবার আত্ম উন্মোচন করে রাজসভায় যাব। হ্যাঁ, সেই ভালো। এই শুনলাম মহারাজ নাকি তোমায় খুঁজে বের করার জন্য দেশ বিদেশে গুপ্তচর পাঠিয়েছে না? তাহলে তড়িঘড়ি রান্না বান্না সেরে নাও, তাড়াতাড়ি দুটো মুখে গুঁজেই রাজসভায় চলে যাব। আচ্ছা, মহারাজ যদি জিজ্ঞেস করেন এই কদিন তুমি কোথায় ছিলে, তাহলে কি উত্তর দেবে তুমি? সে আমার ভাবা হয়ে গেছে। যাই, চানটা সেরে আসি। আমি আবার বলছি মহারাজ, গোপালের চিন্তা আপনি ছেড়ে দিন।
গুপ্তচরেরা পর্যন্ত যার খবর এনে দিতে পারলো না, তখন মনে হচ্ছে সে গেছে। এ বাবা, এ কেমন কথা? গোপাল একেবারে গেলে এ রাজ্যটা চলবে কি করে? সেই তো বিপদের সহায়। তুমি থামো তো বিজ্ঞানী। গোপাল গোপাল করে সকলে যেন একেবারে হেদিয়ে পড়েছে। বম ভলে এ কি? গোপাল গোপাল কাউকে কিছু না বলে কোথায় চলে গিয়েছিলে? কি গোপাল, চুপ করে আছো কেন? আপনার মিষ্টি কথায় কোনো কাজ হবে না মহারাজ, আমাকে বলতে দিন। গোপাল, তুমি কত বড় অন্যায় করেছো জানো? এর শাস্তি হচ্ছে বম ভলে। কি মন্ত্রী মশাই, আমার বোম ভলে হাঁক শুনেই তো আপনার পাগড়ি খুলে পড়ে যাচ্ছিল। এর পরের হাঁক শুনলে তো আপনার মুন্ডুটাই দেখছি ধর থেকে খুলে পড়ে যাবে। ঠিক আছে, সুযোগ আসুক তখন তোমার সব রঙ্গ সঙ্গ করে দেব। এবার সত্যি কথাটা বলে ফেলো তো গোপাল, এই কদিন তুমি কোথায় ডুব দিয়েছিলে? সত্যি কথা বললে মহারাজ আমায় আস্ত রাখবে না, তার চাইতে একটা জুৎসই ভক্তি ছেড়ে দিই। কি হলো গোপাল, বলো। বম ভলে গুপ্তবিদ্যা। বোম ভোলে গুপ্তবিদ্যা, এর মানে কি গোপাল? মানে খুব সোজা, হিমালয়ের পাদদেশে বসে এক শিব ভক্ত সাধুর কাছে আমি গুপ্তবিদ্যা শিখতে গিয়েছিলাম মহারাজ। বাবা, শিব ভক্ত সাধুর কাছে গুপ্তবিদ্যা শিখতে গিয়েছিলে? তা কি শিখে এলে? মহারাজ, গুপ্তবিদ্যার কথা যখন তখন যার তার কাছে প্রকাশ করা যায় না বলেই এর নাম গুপ্তবিদ্যা। তবে আপনি আমার অন্নদাতা, আপনি আদেশ করলে আমি একটা নিদর্শন দেখাতে পারি মাত্র। বেশ, দেখাও। মহারাজ, আমার নতুন শেখা বিদ্যার জোরে আমি হারিয়ে যাওয়া কিংবা চুরি হওয়া অথবা লুকিয়ে রাখা জিনিসপত্র খুঁজে বের করে দিতে পারি। তাই নাকি? আগে পরীক্ষা প্রার্থনীয় মহারাজ। ঠিক আছে, তাহলে পরীক্ষা তো একটা নিতেই হবে। হ্যাঁ মহারাজ, বেশ শক্ত দেখে একটা পরীক্ষা নিন তো, দেখি গোপালের কথা সত্যি না মিথ্যে। আমি প্রস্তুত মহারাজ, বলুন কি পরীক্ষা দিতে হবে? ঠিক আছে, আজকের দিনটা ভেবে দেখি, কাল না হয় বলবো, তবে পরীক্ষা দিতে হবে সকলের সামনে। তাতেও আমি প্রস্তুত মহারাজ। আচ্ছা, কি পরীক্ষা নেওয়া যায় বলতো রানী? যত শক্ত পরীক্ষায় নিন না কেন, দেখবেন গোপাল ঠিক জিতে যাবে। না না রানী, এবার আর সেটি হতে দেওয়া যাবে না। মাথা খেলিয়ে এমন একটা বুদ্ধি বের করব যে গোপালের সব গুপ্তবিদ্যা একেবারে ফুস হয়ে যাবে। তাহলে খেলান, যত ইচ্ছে মাথা খেলান। কি বুদ্ধি বের করা যায়? হ্যাঁ, মাথা এসেছে। কি গোপাল, কাল পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে তো? কি জানি কি করব। এই মন্ত্রী মশাই, আপনি কায়দা করে মহারাজের কাছ থেকে পরীক্ষার প্রশ্নটা জেনে এসে না আমায় বলে দেবেন। হ্যাঁ, আমি তোমার কাছে প্রশ্ন ফাঁস করে দেব? তুমি কাকে কি বলছো খেয়াল আছে? কেন, আপনাকে অবশ্য এর জন্য কিছু দেব। তুমি আমাকে ঘুষ দিতে চাইছো? ও মা, এমন ভান করছেন আপনি যেন ঘুষ থুড়ি। বাহাতে টাকা নেন না। বেড়াল বলে আসছো না, মাছ খাবো না, কাশি যাব। কি, আমাকে এত বড় অপমান? ঠিক আছে, আমি তোমাকে দেখে নেব গোপাল, আমি তোমাকে দেখে নেব। দারুণ চটেছে। হ্যাঁ গো গোপাল, আজই তো মহারাজ বলবেন কি পরীক্ষা নিতে চান তোমার। হ্যাঁ, সেই রকমই তো বলেছেন। মহারাজ কিন্তু এবার একেবারে সেজে গুজে প্রস্তুত হয়ে আসছেন, অতএব গোপালের গুপ্তবিদ্যার ভরণ এবার হবে। কি হবে মন্ত্রী মশাই? যখন হবে তখন দেখতে পাবে, এখন শুধু মহারাজকে আসতে দাও। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। মহারাজ, গোপালের ব্যাপারটা ভেবে এসেছেন তো? হ্যাঁ, অবশ্যই ভেবে এসেছি।
গোপাল, মহারাজ। তোমার নতুন শেখা গুপ্তবিদ্যার জোরে লুকিয়ে রাখা জিনিস খুঁজে বের করে দেবার কথা বলেছিলে না? বলেছিলাম মহারাজ। তাই আমি ঠিক করেছি আমার ঘরের সিন্ধুকের চাবি আমি লুকিয়ে রাখবো, আর সেটা খুঁজে বের করে দিতে হবে তোমার। কি পারবে তো? আবার বলছি মহারাজ, পরীক্ষা প্রার্থনীয়। কিন্তু মহারাজ, পরীক্ষাটা কেমন যেন একটু সোজা হয়ে যাচ্ছে না। মোটেই না, একই রকম দেখতে 6টা মাটির কলসিতে কিছু মুদ্রা থাকবে, শুধু একটা কলসিতেই থাকবে মুদ্রার সঙ্গে সিন্ধুকের চাবি, আর প্রত্যেকটা কলসির মুখ কাপড় দিয়ে এমন ভাবে বাঁধা থাকবে যাতে বাইরে থেকে দেখে কিছুই বুঝতে পারা যাবে না। এরপর কি করতে হবে মহারাজ? কলসি ঝাঁকিয়ে শুধু শব্দ শুনে গোপালকে বলে দিতে হবে কোনটার মধ্যে লুকোনো আছে আমার সিন্ধুকের চাবি। কি গোপাল, পারবে তো? পারবো মহারাজ। খুব তো পারবো পারবো করে পটাং ফটাং করছো, কিন্তু না পারলে? মহারাজ যে শাস্তি দেবেন তা আমি মাথা পেতে নেব। তোমার 3 মাসের বেতন বন্ধ হয়ে যাবে। না পারলে 3 মাসের বেতন বন্ধ, কিন্তু পারলে কি দেবেন? 3 মাসের অতিরিক্ত বেতন। আমার কিন্তু একটা আবেদন আছে মহারাজ। বলে ফেলো। আমি কিন্তু পরীক্ষাটা দিতে চাই নদীর তীরে, কারণ নদীর তীরেই আমার গুপ্তবিদ্যা ভালো ফল দেয়। ঠিক আছে, তাই হবে। কাল সকালে 6টা কলসি নিয়ে আমি নদীর তীরে উপস্থিত থাকবো। তোমরা সকলে আসবে তো? আসবো তো বটেই মহারাজ। গোপালের গুপ্তবিদ্যার কেরামতি কেমন ফস করে খুশ হয়ে যায় সেটা তো দেখতে আসতেই হবে। হ্যাঁ, আমি যতদূর জানি তাতে মহারাজের সিন্ধুকের 2টো চাবি, একটা থাকে মহারাজের মাথার বালিশের তলায় আর অন্যটা থাকে মহারাজের জামার পকেটে। কি করা যায়, কি করা যায়? এসে গেছে, মাথায় এসে গেছে। কেলে পচা, এই কেলে পচা। কি ব্যাপার গোপাল দাদা, হঠাৎ করে আমার বাড়িতে তোমার পায়ের ধুলো পড়লো? ভেতরে চল, কথা আছে। কিরে, পারবি তো? এ তো আমার বাঁ হাতের কোড়ে আঙ্গুলের খেলা গো গোপাল দাদা। তা কবে করতে হবে কর্মটা? আজ রাতেই। ঠিক আছে গোপাল দাদা। বুঝলে রানী, যা ফন্দি খাটিয়েছি না এবার বুঝবে গোপাল। গোপাল বুঝবে না আপনি বুঝবেন সেটাই দেখার। ঠিক আছে, দেখা যাক। একটা চাবি তো কলসির ভেতর, কিন্তু সিন্ধুকটা তো একবার খোলা দরকার। রানী, ও রানী, বলছি ওই মাথার বালিশের তলা থেকে সিন্ধুকের অন্য চাবিটা একবার দাও তো। অন্য চাবি দিয়ে কি হবে এখন? দাও না, একটু প্রয়োজন আছে। এ কি, এখানে তো চাবি নেই, কোথায় রেখেছেন? কোথায় আবার রাখবো? ওখানেই রেখেছি, আমার এতদিনের অভ্যেস। এখানে না 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 না, কোথাও নেই। সে কি, কোথায় গেল? সে আমি কি করে বলবো? আপনার চাবি আপনি কোথায় রেখেছেন সেটা আপনি জানেন। এই কাল রাতে ঘরে চোর টোর আসেনি তো? চোর এলে শুধু চাবি নিয়ে যেত না, সিন্ধুক ফাঁক করে দিয়ে যেত। যান যান, যে কাজে যাচ্ছেন সেই কাজে যান, ফিরে এসে খুঁজে দেখবেন। দিন দিন যা ভুলো মন হচ্ছে আপনার। মহারাজ, নদীর তীরে সকলে এসে গেছে। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। যাও, কজনকে ডেকে এনে এই কলসিগুলো নদীর তীরে নিয়ে চল। যথা আজ্ঞা মহারাজ।
বুঝলে হে রাজপণ্ডিত, আজ গোপাল নাকি দেখাবে তার গুপ্তবিদ্যা। এমন অনেক গুপ্তবিদ্যা আমার জানা আছে। হ্যাঁ, এই নাও গোপাল 6টা কলসি। এখন তোমার গুপ্তবিদ্যা প্রয়োগ করে বলো কোনটার মধ্যে আছে আমার সিন্ধুকের চাবি। বলছি মহারাজ। না না, এটার মধ্যে নেই। এ কি গোপাল, কলসিটা নদীর জলে ছুঁড়ে ফেলে দিলে কেন? ওটার মধ্যে সিন্ধুকের চাবি নেই, তাই। খবরদার গোপাল, এটাকে জলে ছুঁড়ে ফেলবে না। কেন? কারণ এটার মধ্যেই আছে আমার সিন্ধুকের চাবি। এই দেখো, আরে দেখো, কলসির গায়ে আমি চিহ্ন এঁকে রেখেছি। এই দেখো, আমি বলার আগেই তো আপনি হড়হড় করে সব বলে দিলেন। ঠিক আছে, আমি তাহলে আসি মহারাজ। ইস, গুপ্তবিদ্যা দেখাবার সুযোগই পেলাম না। যাচ্ছ কোথায় গোপাল চাঁদ? মহারাজ, গুপ্তবিদ্যার বদলে গোপাল আবার চালাকি দিয়ে বাজিমাত করতে যাইছে। তাই নাকি? তাহলে দেখাই এবার আমার খেলা। দেখুন তো মহারাজ, এটা চিনতে পারেন কিনা। এই তো আমার সিন্ধুকের আর একটা চাবি। ওহ, আজ সকাল থেকে এটাকে খুঁজেই পাচ্ছিলাম না। আপনি হারিয়েছিলেন, আর গুপ্তবিদ্যার জোরে আমি খুঁজে দিলাম। এটা কি করে হলো? বম ভোলে! তাহলে মহারাজ, আমার 3 মাসের অতিরিক্ত বেতন। পাবে পাবে, অবশ্যই পাবে। এখন সকলে গলা ছেড়ে বলো জয় গোপালের জয়। এই মন্ত্রী, তুমিও বলবে কিন্তু, জয় গোপালের জয়। জয় গোপালের জয়। জাহাপানা, 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 জাহাপানা। আরে কি হলো কি তোমার উজির? এমন দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়তে দৌড়তে এলে কেন? পাগলা কুকুর তাড়া করেছে নাকি? না 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 না, জাহাপানা, লাল মুখো আসছে। লাল লাল মুখো। কি লাল মুখো? কে লাল মুখো? আগে আগে লাল মুখো সাহেব। হ্যাঁ হ্যাঁ জাহাপানা, এখানকার সব সাহেবদের একেবারে একেবারে বড় কর্তা। তাই নাকি? তা কোথায় সে? আগে আগে তাকে প্রাসাদের কাছে আসতে দেখেই না এক দৌড়ে আপনাকে খবর দিতে এসেছি। এখন এখন কোথায় বলতে পারবো না, তবে তবে লাল মুখোটা এসে পড়লো বলে। গুড মর্নিং নবাব বাহাদুর। সুপ্রভাত সুপ্রভাত। গুড মর্নিং সাহেব। সুপ্রভাত। তা বসতে আজ্ঞা হোক সাহেব। গুড, হ্যাঁ গুড, ভেরি গুড, ভেরি কমফোর্টেবল। তা এবার বলো সাহেব, কি প্রয়োজনে এসেছো? সাহেব সাহেব একটু একটু ঠান্ডা শরবত বলি। ঠান্ডা শরবত, আই মিন কোল্ড ড্রিঙ্কস। ওকে ওকে। বাই দ্য ওয়ে নবাব বাহাদুর, আপনি কি যেন বলিতেছিলেন? আপনি কি জানতে চান যে আমি কি প্রয়োজনে আসিয়াছি? হ্যাঁ মানে জানলে বড় সুবিধা হয়। নো নিড, নো নিড। আই মিন তাহার কোনো প্রয়োজন নাই। বিকজ আজ আমি আপনার কাছ হইতে কিছু চাহিতে আসি নাই, আমি আজ আপনাকে কিছু দিতে আসিয়াছি। তুমি আমাকে কিছু দিতে এসেছো? বহুত খুব বহুত খুব বহুত খুব। কি সৌভাগ্য আমার। তা সাহেব, কি দিতে এসেছো? ওয়েট ম্যান, ওয়েট ওয়েট, জাস্ট টেক ইট, জাস্ট টেক ইট। ইহা ধরো। ওরে বাবা, এ তো পকেট ঘড়ি। তোমরা ইয়াকে কি বলো আমি জানি না, বাট আমরা ইউরোপিয়ানরা ইহাকে বলি পেরিকল রিপিটার। বেশ কিছুদিন আগে ইউরোপে ইহা আবিষ্কার হইয়াছে। হ্যাঁ সাহেব, এই তোমারই মতন এক সাহেবের মুখ থেকে আমি তার কথা শুনেছি। তা এটা কি আমাকে দিয়ে দিলে? ইয়াস, ইহা আমি আপনার জন্যই আনিয়াছি, বাট ইহার পিছনে আমার একটা উদ্দেশ্য আছে। তোমরা আই মিন ইন্ডিয়ানরা টাইম আনিয়া কোনো কাজ করিতে পারে না। আজ ঘড়ি পাইয়া গেলে কাল হইতে সব কাজ ঘড়ি ধরিয়া করিবে এবং অন্যদেরও করাইবে, রাইট? সঠিক সাহেব, একদম সঠিক, খুবই সঠিক। হ্যাঁ চট করে এই ঠান্ডা শরবতটা খেয়ে নাও সাহেব। গুড ড্রিঙ্কস। ওকে, সি ইউ এগেইন, বাই বাই। যাও 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 উজির, সাহেবকে গাড়ি অব্দি এগিয়ে দিয়ে এসো। যাও যাও। এসো এসো সাহেব, এসো। ওহ, দেখেছো দেখেছো, আজও সেই এক দেরি। কার কথা বলছেন মহারাজ? আপনার গোপালের কথা? রাজসভায় দেরি করে আসা ওর তো রোজগারের ব্যাপার। না 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 না, রোজগারের ব্যাপার বলে ছেড়ে দিলে তো চলবে না।
গোপাল আজ রাজসভায় এলে ওকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেব, যাতে কাল থেকে ও সব কাজ ঘড়ি ধরে করে। তা ঘড়ি ধরে সব কাজ করব কি করে? সাহেবদের মতো আমাদের কারো কাছে ঘড়ি আছে নাকি? হ্যাঁ, এটা কিন্তু গোপাল ঠিকই বলেছে মহারাজ। ওই সাহেবদের কল্যাণে ও আজ কিছুদিন ধরেই ঘড়ি কথাটা খুব শুনে আসছি, কিন্তু সেটা যে কি বস্তু সেটাই তো চোখে দেখা হলো না। হ্যাঁ, আমিও শুনেছি এই কাঁটাওয়ালা ঘড়ির কথা। ও বাবা, এতদিন তো শুনেছি বালি ঘড়ি, এখন শুনছি কাঁটা ঘড়ি, এরপর কি শুনবো হাঁটা ঘড়ি? আই দাঁত বের করে হেসো না তো। এই বিজ্ঞানী, কাঁটা ঘড়ির ব্যাপারে কি জানো বলো তো? মহারাজ, শুনেছি একটা গোলাকার চাকতির উপর চক্রাকারে কাঁটা ঘুরতে থাকে, আর সেই কাঁটাই নাকি বলে দেয় কটা বাজে। মানে একটা, দুটো, তিনটে, চারটে, এরকম আর কি। তা এতটাই যখন শুনেছো তখন চটপট বানিয়ে ফেলো একটা ঘড়ি, সকলকে দেখিয়ে একেবারে তাক লাগিয়ে ছেড়ে দিই। সেটা তো এখনই সম্ভব নয় মহারাজ। কেন কেন কেন? শুনেছি ওর ভেতরে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম কলকব্জা থাকে, আর ওইসব যন্ত্রাংশ আমাদের দেশে পাওয়া যায় না মহারাজ। তাহলে কোথায় পাওয়া যায়? আগে বিলাতে। তাহলে তো কালই বিলে যাওয়ার ব্যবস্থা শুরু করে দাও। মোদ্দা কথা হলো, আমি খুব তাড়াতাড়ি ওই কাঁটা ঘড়ি দেখতে চাই, ব্যাস। তা বিজ্ঞানী কালকেই চললে? হ্যাঁ গোপাল, কালকেই আমার যাত্রা শুরু। জানি না কবে ফিরবো। বিলাত তো আর এখানে নয়, সে তো 7 সমুদ্র 13 নদীর পারে। তবে বিলাতে গেলে কত কিছু শিখে আসতে পারবে তুমি বলো তো? হ্যাঁ, তা অবশ্য ঠিক। একজন বিজ্ঞানী হিসেবে সেটা আমার কাছে মহা লাভ। তাহলে দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়ো। আহা, কি অদ্ভুত এই যন্ত্র! কানের কাছে ধরলেই এর পেটের ভেতর থেকে টিকটিক টিকটিক করে শব্দ শোনা যায়, আর চোখের সামনে মেললেই টুকটুক টুকটুক করে সময়কে কেমন এগিয়ে যেতে দেখা যায়। দেখো 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 উজির, দেখো। সত্যি জাহাপানা, কি আশ্চর্য রকমের সুন্দর না? হ্যাঁ জাহাপানা, আমি তো আবার ইংরেজি সংখ্যা পড়তে পারি না, তা ঘড়ি দেখে বলে দেবেন এখন কটা বাজে? এখন বাজে 1-এর পিঠে 1 মানে 11টা। ওরে বাবা, এবার তো আমার দুপুরে খাবার সময় হয়ে গেল। বুঝলে উজির, ঘড়িটা হাতে পাওয়ার পর থেকে না আমার আবার কেমন ওই ঠিক 12টার সময় ভাত খাওয়ার অভ্যেস হয়ে গেছে। সে তো খুব ভালো কথা হুজুর, বয়স হচ্ছে কি না, এখন তো ঘড়ি ধরে খাওয়ারই বয়স। জাহাপানা, কিছু কি ভাবছেন? ভাবছি তো বটেই, একটা খুব ভয়ঙ্কর রকম দুষ্টুমির কথা ভাবছি। তাই নাকি? হ্যাঁ, বাবা বাবা বাবা, খুব ভালো ভাবনা। তা বলুন জাহাপানা, ভয়ঙ্কর রকমের দুষ্টুমি করে আপনি কার ধর থেকে মুন্ডুটা আলাদা করতে চান? ধর থেকে মুন্ডু আলাদা না করলেও এমন একটা কাণ্ড করব যাতে করে আমার 2 প্রজা, কৃষ্ণচন্দ্র আর খাম্বাজ রাজ, চোখে সর্ষে ফুল দেখে। তা এই বান্দাকে আপনার ওই ভয়ঙ্কর রকমের দুষ্টুমির কথাটা বলা যায় কি? হ্যাঁ, কেন বলা যাবে না, কেন বলা যাবে না। ভাবছি ওদের দুজনকে মুর্শিদাবাদে ডেকে পাঠাবো, আর তারপর কিউজির ভয়ঙ্কর রকমের দুষ্টুমির কথাটা কেমন হয়েছে বলো? কি বলবো খোদাবন্দ, যাকে বলে দারুণ হয়েছে, খাসা হয়েছে। কৃষ্ণচন্দ্র আর খাম্বাজ রাজ রথে করে আসবে, আর খোঁড়াতে খোঁড়াতে নিজের রাজ্যে ফিরে যাবে। রাজ্যে তো ফিরে যাবে, কিন্তু তারপর তো ওই রাজ্যটাকেই খোয়াতে হবে। দারুণ দারুণ হবে, দারুণ। কিন্তু কিন্তু খোদাবন্দ। কি হলো? কিন্তু বলে থেমে গেলে কেন? না, মানে বলছিলাম কি, কৃষ্ণনগর আর খাম্বাজেই 2টো রাজ্য আপনার হাতের মুঠোয় চলে এলে একটা রাজ্য যদি আমায় দিয়ে দেন জাহাপানা, মানে আমার রাজা হওয়ার স্বাদ যে অনেক দিনের। রাজা হতে চাও? হ্যাঁ জাহাপানা, দিনের পর দিন উজির হয়ে থাকতে কার আর ভালো লাগে বলুন? ঠিক আছে ঠিক আছে, তাই হবে তাই হবে, তুমি হবে কৃষ্ণনগরীর রাজা। উরে সাবাস, রাজা! আহা কি মজা, রাজা রাজা। আসি থামিয়ে 2 রাজ্যে পত্র পাঠানোর ব্যবস্থা করো এক্ষুনি।
তাহলে গোপাল বিজ্ঞানী জাহাজে উঠে বিলেত চলে গেল? হ্যাঁ, এটা কিন্তু খুব ভালো হলো মহারাজ। ও যদি সত্যি একটা কাঁটা ঘড়ি তৈরি করে ফেলতে পারে, তাহলে আমাদের এই কৃষ্ণনগরের নাম সারা বাংলায় ছড়িয়ে পড়বে। কত মান হবে আপনার। মহারাজ, মুর্শিদাবাদ থেকে নবাবে পত্রবাহক আপনার সঙ্গে দেখা করতে এসেছে। তাই নাকি? যাও, তাকে এখানে নিয়ে এসো। হঠাৎ করে এই সাত সকালে নবাবের পত্রবাহক আবার কি খবর নিয়ে এলো রে বাবা? প্রণাম মহারাজ, নবাব বাহাদুর আপনাকে এই পত্র পাঠিয়েছেন। আরে আরে আরে, হাতে পত্র ধরিয়ে দিয়েই যে চলে যাচ্ছ বড়। আগে ওই উজির সাহেবের সেই রকমই নির্দেশ। আমি আসছি মহারাজ। কৃষ্ণচন্দ্র, আগামীকাল দুপুরে আমার এখানে তোমার ভাত খাবার নিমন্ত্রণ। তুমি গোপাল আর মন্ত্রীকে নিয়ে আসবে। খাম্বাজরাজকেও আসতে বলেছি। খেতে খেতে কাজের কথা হবে। চিঠিটা কেমন যেন কাঠখোট্টা মার্কা। চিঠির আগা নেই, লেজা নেই, শুধু খেতে যাবার কথা। আচ্ছা মহারাজ, আমাকে আর মন্ত্রী মশাইকেও তো যেতে বলেছে, কিন্তু আমাদের যাবার কথা তো চিঠিতে নেই। কি জানি বাবা, গিয়ে আবার খেতে পাবো তো? হ্যাঁ হ্যাঁ, পাবে পাবে। তবে আমি ভাবছি অন্য কথা। কি কথা মহারাজ? নবাব লিখেছেন খেতে খেতে কাজের কথা হবে। তো সেটাই বুঝতে পারছি না, কি এমন কাজ নবাবের। গিয়ে তো দেখি। তবে দুপুরের ভাত খাবার নিমন্ত্রণ রক্ষা করতে হলে তো ভোর ভোরই বেরিয়ে পড়তে হবে। হ্যাঁ হ্যাঁ, সে তো পড়তে হবেই। বাবা, এ তো এলাহি আয়োজন। গোপাল গোপাল, এখনই খাবারে হাত দিও না। ঘড়িতে ঠিক 12টা বাজলেই খাওয়া শুরু হবে। ঘড়িতে ঠিক 12টা বাজার মানে? ও, সে কথাটা তো বলতেই ভুলে গেছি। এই দেখো, আমার কাছে এখন খোদ বিলেতি কাঁটা ঘড়ি। আর যবে থেকেই ঘড়ি আমার হাতে এসেছে, তবে থেকেই ঘড়ি ধরে ঠিক 12টাতে আমি দুপুরের খাওয়া শুরু করি। হ্যাঁ, 1 মিনিট আগেও নয়, আবার 1 মিনিট পরেও নয়। এই 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 এবার ঠিক 12টা বাজলো ঘড়িতে। নাও 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 নাও, সকলে খাওয়া শুরু করে দাও। ও, এবার বুঝতে পেরেছি। খাওয়ানোটা একটা অছিলা। আসলে ফলাও করে বিলেতি কাঁটা ঘড়িটাই দেখানো উদ্দেশ্য। আজ তোমরা আমার এখানে খাচ্ছ, কিন্তু 15 দিন পরে আমি তোমাদের ওখানে ভাত খেতে যাবো। হ্যাঁ, প্রথমে যাব কৃষ্ণনগরে, তারপর যাব খাম্বাজ রাজ্যে। কেমন? এ তো আমার সৌভাগ্য জাহাপানা। সৌভাগ্য কি দুর্ভাগ্য তা জানি না, তবে আমি খেতে বসবো ঘড়ি ধরে ঠিক 12টায়। 1 মিনিট আগে বা পরে আমার খাবার দিলে কিন্তু চলবে না। সেটা কি করে সম্ভব হুজুর? আপনার কাছে ঘড়ি আছে কিন্তু আমাদের কাছে তো নেই। ওসব কোনো কথা আমি শুনবো না। ঠিক 12টায় আমার খাবার না এলে আমি কিন্তু তোমাদের কাছ থেকে রাজ্য কেড়ে নেবো, বুঝলে? ছেলে মেয়ের হাত ধরে তখন পথে বসতে হবে আপনাদের। হায় ভগবান, এ কি পরীক্ষায় পড়লাম রে বাবা। ও হ্যাঁ, আরেকটা কথা, ঠিক সকাল 9টায় আমার জল খাবার চাই। কে কৃষ্ণচন্দ্র, তুমি কিছু বলো। চেষ্টা করবো জাহাপানা। না দিতে পারলে 1 বস্ত্রে রাজ্য ছেড়ে চলে যাবে। জাহাপানা, এভাবে আমাদের নিমন্ত্রণ করে এনে সামনে ভাতের থালা সাজিয়ে দিয়ে রাজ্যপাট কেড়ে নেবার কথা বলছেন। ঠিক হয়েছে, এবারে ঠেলা সামলাও মহারাজ। নবাব যদি তোমাকে সিংহাসন থেকে হটিয়ে দেন, তাহলে নবাবের হাতে পায়ে ধরে ওই সিংহাসনে আমি বসবো। হ্যাঁ, তা বুদ্ধির ঢেকি গোপালচন্দ্র, তুমি কিছু বলো। মহারাজের হয়ে আমি কথা দিয়ে যাচ্ছি, আমাদের হয়তো কাঁটা ঘড়ি নেই, কিন্তু ঠিক সময়তেই আপনাদের জল খাবার আর দুপুরের খাবার পৌঁছে যাবে। ঠিক তো গোপাল? গোপাল কখনো বাজে কথা বলে না হুজুর। সে যা বলে ভেবেচিন্তেই বলে। বটে, আমার সঙ্গে টক্কর দিতে চাইছো তো? ঠিক আছে, দেখা যাবে। সে তো সময়কালে দেখা যাবেই হুজুর। টক্করে আমরা হারলে আপনি আমাদের রাজ্য কেড়ে নেবেন, কিন্তু জিতলে কি হবে? 3 বছরের খাজনা মুকুব আর 300 বিঘা ধান জমি পাবে। নবাবের জয় হোক। নিন মহারাজ, এখন তাহলে প্রাণ ভরে খাওয়া যাক। আহা, কোপ্তা, কালিয়া, পোলাও।
বুঝলে রানী, না এবার বুঝি আর শেষ রক্ষা করা গেল না। কি করে যাবে মহারাজ? আমি তো ভেবেছিলাম নবাব বাহাদুরের হাতে পায়ে ধরে সব কিছু মিটিয়ে নেব, কিন্তু গোপালের ওই চ্যাটাং চ্যাটাং কথাই তো সব গন্ডগোল করে দিল। আচ্ছা মহারাজ, আপনি এত চিন্তা করছেন কেন বলুন তো? গোপাল তো নবাবের সামনেই বলেছে কিছু একটা করবে। দেখুন রানীমা, মুখে করা আর কাজে করে দেখানোর মধ্যে না অনেক তফাৎ আছে। মন্ত্রী কিন্তু ঠিক কথাই বলছে রানী। নবাবের কাছে আছে কাঁটা ঘড়ি, আর আমাদের কাছে কি আছে? না 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 না, বিজ্ঞানীটাকেও সাত তাড়াতাড়ি বিলেতে পাঠিয়ে দিলাম। ওহ, সে থাকলে না হয় কিছু একটা চেষ্টা করতো। জানি না জানি না, জানি না কপালে যে কি আছে। তোমার কপালে দুঃখ আর আমার কপালে রাজসুখ। হ্যাঁ, আমি তাহলে এখন আসি মহারাজ। হ্যাঁ হ্যাঁ, একেই বা কি করবেন, তার চাইতে বরং আসুন। আচ্ছা রাজজ্যোতিষী, একটা দিনকে কিভাবে ভাগ করা হয়? মানে তোমাদের জ্যোতিষ বিজ্ঞান কি বলে? জ্যোতিষ বিজ্ঞান হলো জ্যোতির্বিজ্ঞানের একটা অংশ, আর এই জ্যোতির্বিজ্ঞানে একটা দিনকে 8টা প্রহরে ভাগ করা হয়। মানে 24 ঘন্টায় একটা দিন হলে একটা প্রহরের মেয়াদকাল 3 ঘন্টা। আচ্ছা, প্রহর তো শুরু হয় সকাল 6টায় সূর্যোদয়ের সাথে সাথে, তাই তো? একেবারে ঠিক। শেষ হয় সকাল 9টায়, আর এর পরেই দ্বিতীয় প্রহরের শুরু বেলা 12টায়। মানে দ্বিতীয় প্রহরের ঠিক শেষ লগ্নে সূর্যদেব থাকেন মধ্য গগনে, মানে একেবারে মাথার ওপর। তাই সেই সময় মাটিতে উল্লম্বভাবে থাকা কোনো মানুষ বা বস্তুর ছায়া মাটিতে পড়ে না। ঠিক বলেছ। এরপর তৃতীয় প্রহরের শুরু। সূর্যদেব পশ্চিম দিকে হেলতে শুরু করেন। বুঝতে পেরেছি। এর পরের অঙ্ক তো জলের মতো সোজা। তৃতীয় প্রহর শেষ হয় 3টের সময়, আর সন্ধে 6টায় সূর্যাস্তের সাথে সাথে চতুর্থ প্রহরের শেষ। তারপর রাতের 12 ঘন্টায় আরো 4টে প্রহর। সত্যি রাজজ্যোতিষী, কত কি যে আজ তোমার কাছ থেকে জানতে পারলাম। সত্যি কথা বলতে কি গোপাল, এসব যত জানবে ততই অবাক হয়ে যাবে। আজ তাহলে আমি উঠি। হ্যাঁ হ্যাঁ, এসো এসো এসো। শুনুন, অযথা চিন্তা করে শরীর খারাপ করবেন না। অনেক বেলা হলো, উঠুন না, দুটো মুখে দেবেন চলুন। আর খাওয়া, কাল থেকে আমার খিদে তৃষ্ণা সব ঘুচে গেছে রানী। সে কথা বললে কি চলে মহারাজ? আপনি না এই রাজ্যের রাজা। যান, খেয়ে দিয়ে ভালো করে বিশ্রাম নিন। আমি বলছি, নবাব বাহাদুর এসে ঠিক সময় মতোই জল খাবার আর ভাত পাবেন। বলছো গোপাল? হ্যাঁ রানীমা। আর তারপর ফোঁতা মুখ ভোঁতা করে আমাদের 3 বছরের খাজনা মকুব আর 300 বিঘা ধানি জমি দিয়ে ঘরের ছেলে ঘরে ফিরে যাবে। তোমার মুখের কথাই যেন সত্যি হয় গোপাল। হবে রানীমা, হবে। ঈশ্বর আর আপনার আশীর্বাদের হাত আমার মাথায় থাকলে সব সত্যি হবে। সবে সূর্য উঠল, মানে প্রথম প্রহরের শুরু। তার মানে এখন সকাল 6টা। কঞ্চির ছায়া যেখানে শেষ হচ্ছে সেখানে একটা দাগ দিয়ে রাখি। এরপর থেকে এই দাগটায় সূর্যের ছায়া এসে পড়লে বুঝতে হবে সকাল 6টা বাজে। এবার বসে থাকতে হবে সূর্যি মামা কখন মাথার উপর চড়ে। এখন দুপ্রহর, মানে দ্বীপ্রহর। সূর্য মাথার ঠিক উপরে থাকার জন্যে মাটিতে কঞ্চির কোনো ছায়া পড়ছে না। বাহ বাহ বাহ, কি মজা! এই মাপটা তাহলে গিয়ে দাঁড়ালো 6টা থেকে 12টার মাপ, আর এই মাপটাকে অর্ধেক করলেই পেয়ে যাব সকাল 9টা। ব্যাস হয়ে গেল, পেয়ে গেলাম সকাল 9টা। মানে এই দাগের উপর সূর্যের আলো এসে পড়লেই বুঝতে হবে সকাল 9টা বেজে গেছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? সকাল 9টায় জল খাবার আর দুপুর 12টায় ভাত। আমার 2 হাত তুলে নাচতে ইচ্ছে করছে।
আসুন আসুন নবাব বাহাদুর, আসুন। বুঝলে কৃষ্ণচন্দ্র, তোমার এখানে 9টায় জল খাবার খাবো বলে মাঝরাতেই মুর্শিদাবাদ থেকে বেরিয়ে পড়েছি। খুব ভালো করেছেন জাহাপনা, আসলে এ তো আপনারই বাড়ি তাই না হুজুর? এখনো হয়নি, তবে হতে আর কতক্ষণ? তা গোপালকে দেখছি না কেন? গোপাল কবেই হয়েছে, দেখুন গে, সে হয়তো এখনো কাঁথা মুড়ি দিয়ে ঘুমোচ্ছে। এই যে আপনি আজ আসছেন, তা সে বিষয়ে কোনো চিন্তা বা দায়িত্ব আছে নাকি ওর? এদিকে কাল রাত থেকে খেটে মরতে হচ্ছে আমাকে। মন্ত্রী দেখছি নবাবকে খুব তৈলমর্দন করে যাচ্ছে। ও হয়তো ভেবেছে আমার হাত থেকে রাজত্ব কেড়ে নিয়ে নবাব তা ওকে দিয়ে দেবেন। সত্যি মানুষ যে কত স্বার্থান্বেষী হতে পারে। শোনো পাচক ঠাকুর, রাজবাড়ির পাশের মাঠ থেকে আমি যখন কুকুর ডাকবো তখন সকালের জলখাবার নিয়ে খাবার ঘরের পেছনের দরজায় গিয়ে দাঁড়াবে। আর পেটা ঘড়িতে যখন ঢং ঢং করে 9টা বাজাবো ঠিক তক্ষুনি খাবার নিয়ে ঘরে ঢুকে পড়বে। এক মুহূর্ত যেন এদিক ওদিক না হয়। তুমি নিশ্চিন্তে থাকতে পারো গোপাল দাদা। দুপুর 12টার ভাত দেবার সময়ও একই ব্যাপার। আগে কুকুরের ডাক, তারপরে পরেই পেটা ঘড়িতে ঢং ঢং করে 12টার ঘন্টা। মান থাকবে তো গোপাল? মান, রাজ্য সবই থাকবে রানীমা। আপনি শুধু দেখে যান আপনার গোপাল কি করে। আমি কিন্তু ঘড়ি ধরে ঠিক 9টাতেই নটা আসতে আর ঠিক 2 মিনিট বাকি। আপনার জল খাবার এসে গেছে খোদাবন্ধ। আপনার ঘড়ি কি বলে 9টা তো? क्या ताज्जुब की बात, ঘড়ি ধরে 9টায় একটুকু এদিক ওদিক নয়, এটা কি করে সম্ভব হলো? কৃষ্ণচন্দ্র, তোমার কাছে কি কাঁটা ঘড়ি আছে? আমাদের কাছে কোনো কাটা ঘড়ি নেই জাহাপনা, তবে ডাটা ঘড়ি আছে। আর তাই দিয়ে এই সময় মেপে আপনার জল খাবার আনা হয়েছে। আমি নিজের চোখে দেখবো সেই ডাঁটা ঘড়ি। সে না হয় দেখবেন, আগে খেয়ে নিন। ও খাওয়া পরে হলে হবে, আমি এখনই দেখতে চাই সেই চমৎকার জিনিস। আসুন তাহলে। এই দেখুন ডাঁটা ঘড়ি, মাটিতে একটা ডাঁটার মতো সোজা দেখতে কঞ্চি পোতা রয়েছে। সূর্যের আলোয় মাটিতে কঞ্চির ছায়া পড়ছে, আর তাই দেখেই আমি বুঝতে পারছি কখন কটা বাজছে। আচ্ছা বলুন তো জাহাপনা, সূর্য কখন ঠিক মাথার উপর থাকে? 12টায়। আর তখন মাটিতে কঞ্চির কোনো ছায়া পড়বে না দেখে আমি বুঝে যাব যে আপনার ভাত খাবার সময় হয়েছে। কি জাহাপনা, ঠিক বললাম তো? চমৎকার চমৎকার, অতীব চমৎকার। কৃষ্ণচন্দ্র, এই তোমার 3 বছরের খাজনা মুকুব আর 300 বিঘা ধান জমি পাবে তুমি। আর গোপালের এই বুদ্ধির জন্য ওকে আমি পুরস্কার দেবো। বলো গোপাল, কি চাও তুমি? যা চলো, গোপাল এবারেও কায়দা দিয়ে ময়দা মেখে দিল। আমাকে যদি কিছু দিতেই চান তাহলে বলি, খাম্বাজ রাজ যদি ঘড়ির সময় ধরে আপনাকে জল খাবার আর ভাত দিতে না পারেন, তাহলে আর দুর্বুদ্ধি খাটিয়ে ওর রাজ্যটা কেড়ে নেবেন না জাহাপানা। গোপাল, তুমি এত মহৎ, ঠিক আছে তাই হবে, তবে কিছু তো একটা নিতেই হবে। এই নাও আমার মতির হার। কি মন্ত্রী, চোখ খুঁজি একেবারে ছানা বড়া হয়ে গেল গো তোমার। তা এইরকম সোনার দুর্লভ অস্ত্র আগে কখনো দেখেছো তুমি? আগে না মহারাজ, অপূর্ব, অসাধারণ, অতুলনীয়। হ্যাঁ মন্ত্রী, এগুলো আমার পূর্বপুরুষের, যা দিয়ে তারা যুদ্ধে জয়লাভ করেছিল। মহারাজ, আমার মাথায় না দারুণ একটা বুদ্ধি এসেছে, যদি বলেন তো বলি। কি বুদ্ধি মন্ত্রী? বলো বলো, চট করে বলো তো শুনি। মহারাজ, এই সোনার অস্ত্রগুলো সিন্দুক বন্দি না করে যদি বিভিন্ন রাজ্যে এর প্রদর্শনীর ব্যবস্থা করেন, তাহলে এই সোনার
মূল্যবান অস্ত্রগুলো সবাই দেখার সুযোগ পাবে। এই শুধু তাই নয়, এগুলো দেখার জন্য আমরা কিছু প্রবেশ মূল্য ধার্য করব, যার থেকে আমাদের কিছু অর্থ লাভ হবে। কি বলেন মহারাজ, এটা কিরকম এক ঢিলে দুই পাখি হবে? বাহ বাহ বাহ, দারুণ দারুণ মন্ত্রী, দারুণ দারুণ বুদ্ধি। কিন্তু এই অস্ত্র প্রদর্শনী কোথা থেকে শুরু করা যায় বলতো? কেন মহারাজ, কৃষ্ণনগর থেকে? হ্যাঁ মন্ত্রী, ঠিক বলেছ, ঠিক, একদম ঠিক। তাহলে কৃষ্ণচন্দ্রকে আজই পত্রে জানিয়ে দাও, আগামীকালই এই প্রদর্শনীর জন্য আমরা রওনা হচ্ছি। ঠিক আছে? যথাজ্ঞে মহারাজ, আমি আজই দুধকে দিয়ে পত্র পাঠাবার ব্যবস্থা করছি। তাহলে আমি এবার আসি মহারাজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো এসো এসো। বলি দেখেছো বুড়োর কাণ্ড? কি সুন্দর পায়ের ওপর পা তুলে বসে আছো। বলি শুনছো, এইরকম টেকো মাথায় হাওয়া না লাগিয়ে আর ভুঁড়িতে হাত না বুলিয়ে সংসারে টুকিটাকি কাজে হাতটাও তো একটু লাগাতে পারো নাকি? তা আমি তো এই হাতের কাজটাই করছি নাকি? মলজা, বলি এই নারকোলটা যে আনলে বাজার থেকে নাড়ু করার জন্য, তা এইটা ছাড়িয়ে দেবে কে শুনি? ও বাবা, এই সামান্য একটা কাজের জন্য এত চটপাট? তা দাও দেখি। এই নাও তোমার নারকোল। কি গো, চললে যে বড়, তা খাবারটা কে খাবে শুনি? এসে খাবো, চলে গিন্নি। বাবা, এই মানুষটাকে নিয়ে আর পারা গেল না। ধুর 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 ধুর। মহারাজের জয় হোক। হ্যাঁ বলো প্রহরী, কি বার্তা? মহারাজ, খাম্বাজ রাজের দূত এসেছেন বিশেষ একটি পত্র নিয়ে আপনার সঙ্গে দেখা করতে। তা যাও, তাড়াতাড়ি তাকে আমার কাছে নিয়ে এসো। যথা আজ্ঞা মহারাজ। মহারাজ, খাম্বাজ রাজ আপনার জন্য এই বিশেষ পত্রটি পাঠিয়েছেন। তাহলে এইবার আমি আসি মহারাজ। হ্যাঁ হ্যাঁ, এসো এসো এসো। তা বলো তো মন্ত্রী, কি লিখেছেন খাম্বাজ রাজ এই পত্রে? হ্যাঁ মহারাজ, খাম্বাজরাজ লিখেছেন যে আগামীকাল খাম্বাজরাজ খাম্বাজ মন্ত্রীকে সাথে নিয়ে তার কিছু দুর্লভ সোনার অস্ত্র প্রদর্শনীর উদ্দেশ্যে কৃষ্ণনগরে আসছেন এবং আপনাকে এই প্রদর্শনীর দায়িত্বভার নিতে বলেছেন। কি বিপদ রে বাবা, এই গুরু দায়িত্ব এইবার আমি পালন করি কিভাবে? আপনি একদম চিন্তা করবেন না মহারাজ, এই দায়িত্বভার আপনি নিশ্চিন্তে আমার ঘাড়ে দিতে পারেন। হাজার হোক সোনার অস্ত্র বলে কথা, তাও আবার দুর্লভ। না না মন্ত্রী, এই গুরু দায়িত্ব আমি একজন বিচক্ষণ ব্যক্তির হাতেই দিতে চাই। তা সে কে মহারাজ? কেন, আমাদের গোপাল। ঠিক ঠিক, একদম ঠিক, গোপালই একমাত্র বিচক্ষণ ব্যক্তি। ঠিক আছে মহারাজ, আমিও দেখব গোপাল এই গুরুদায়িত্ব কিভাবে পালন করে। তাহলে মন্ত্রী, তুমি ঘোষক দ্বারা এই প্রদর্শনীর কথা সারা রাজ্যে ঘোষণা করে দাও। যথা আজ্ঞা মহারাজ। তাহলে আজ সভা এখানেই মুলতুবি। সবাই এবার আসতে পারে। শোনো শোনো শোনো, মহারাজ কৃষ্ণচন্দ্র তার রাজপ্রাসাদের সামনে একটি বিরাট সোনার অস্ত্রের প্রদর্শনীর আয়োজন করেছেন। এই অস্ত্রগুলি খুবই দুর্লভ। এই অস্ত্র প্রদর্শনীর উদ্বোধন করতে আসছেন স্বয়ং খাম্বাজ রাজ। তাই যারা যারা এই প্রদর্শনী দেখতে ইচ্ছুক তাদেরকে মহারাজ সাদর আমন্ত্রণ জানিয়েছেন এবং প্রবেশ মূল্য হিসেবে একটি মোহর ধার্য করা হয়েছে। আসুন আসুন আসুন, অবশ্যই আসুন। বটা, ঘোষণাটা শুনলি? হ্যাঁ রে ঘটা, শুনলাম। আর তাতে যা বুঝলাম, মনে হচ্ছে এই সুযোগে আমাদের কিছু উপরি রোজগার হতে পারে। ঠিক বলেছিস বটা। হ্যাঁ, তাহলে তাহলে চল, মন্ত্রী মশাই আমাদের কাছে পৌঁছবার আগেই আমরাই মন্ত্রী মশাইয়ের কাছে পৌঁছে যাই।
মন্ত্রীমশাই টুকি। আরে এই যে মেঘ না চাইতেই জল। আয় আয় ভেতরে আয়, আমি এক্ষুনি তোদের কাছেই যাচ্ছিলাম। দেখলি ঘটা, আমি তোকে বলেছিলাম না যে আমাদের একটা উপরি রোজগারের সুযোগ আসছে। কি এত ফিসফিস করছিস? শোন, একটা কাজ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন বলুন। আশা করছি মহারাজের ঘোষণা তোদের কানে গেছে। হ্যাঁ হ্যাঁ, তা আবার যাবে না। তা কি করতে হবে বলুন? শোন, তোরা আজ রাতে আমার সঙ্গে ইংরেজ সাহেবের কাছে যাবি, আর সেখানে গেলেই জানতে পারবি তোদের কি করতে হবে। তাই রাতে আমার বাড়ি চলে আসিস। আচ্ছা মন্ত্রীমশাই, আমরা তাহলে আসি। হ্যাঁ আয়। আসতে পারি মহারাজ? আরে এসো এসো গোপাল, আমি তোমার কথাই ভাবছিলাম। কেন মহারাজ? গোপাল, আমি কিছুতেই ভেবে উঠতে পারছি না যে এই অস্ত্র প্রদর্শনীর দায়িত্ব আমি একা কি করে সামলাবো। মানে যদি এই মূল্যবান অস্ত্রগুলোর কিছু হয়ে যায় তাহলে তো খাম্বাজ রাজ আমায় ছেড়ে কথা বলবেন না। তাই আমায় বাঁচাও গোপাল, আমি চাই এই প্রদর্শনীর দায়িত্ব তুমি তুমি তোমার হাতে তুলে নাও। ঠিক আছে মহারাজ, আপনি কোনো চিন্তা করবেন না। এই সোনার অস্ত্রগুলি কিভাবে রক্ষা করতে হয় তা আমিও খুব ভালোভাবেই জানি। তাই নাকি গোপাল? তো কিরকম শুনি? কানটা কাছে আনুন মহারাজ, বলি। বাহ বাহ বাহ, দারুণ বুদ্ধি তো। ঠিক আছে গোপাল, এই কাজের জন্য যদি তোমার কিছু মোহরের প্রয়োজন হয় তাও আমি দেব। ধন্যবাদ মহারাজ, তাহলে এবার আমি আসি। হ্যাঁ হ্যাঁ, এসো এসো, আর সাবধানে যেন কাক পক্ষীতেও টের না পায়। পাবে না মহারাজ, প্রণাম। এই সে মন্ত্রী, এসো এসো, আমরা তোমার জন্য অপেক্ষা করিতেছিলাম। তা কি কথা শোনে? হ্যাঁ সাহেব, আসলে হয়েছে কি, খাম্বাজ রাজ তার কিছু সোনার দুর্লভ অস্ত্রের প্রদর্শনী করতে চলেছেন এই কৃষ্ণনগরে। কি বললে? সোনার অস্ত্র মানে গোল্ড? those are very precious. খাম্বাজ রাজ বলেছেন যে এই সোনার অস্ত্র নাকি কোনো রাজা মহারাজা, এমনকি কোনো ইংরেজদের কাছেও নেই, তাই এর মূল্য অনেক। শোনো মন্ত্রী, এই সোনার অস্ত্র আমাদের চাই চাই। আমি জানি সাহেব, জানি, তার জন্যই তো আপনার কাছে আসা। তবে কিনা এর জন্য আপনাদেরও কিছু পাবে পাবে। তার আগে তুমি বলো, ওই সোনার অস্ত্র আমরা কবে পাবো? খাম্বাজ রাজ আগামীকাল সকালে কৃষ্ণনগর আসছেন, আর রাতে ওই অস্ত্রগুলো প্রদর্শনীর জন্যে সাজানো হয়ে গেলেই আপনি টুকুস করে আপনার কাছে পৌঁছে যাবে। কিন্তু মনে রেখো মন্ত্রী, আমাদের ঠকাইবার চেষ্টা করিলে তোমার গর্দান যাইবে। না না সাহেব, এই নিয়ে আপনি একদম চিন্তা করবেন না। আপনি চাইলে কষ্টি পাথরে প্রত্যেকটি সোনার অস্ত্র যাচাই করে নেবেন। সে তো আমরা নেবই, সব টেস্ট করিয়াই নেব। তাহলে ওই কথাই রইল সাহেব, আগামীকাল ঠিক এইখানেই দেখা হচ্ছে। আপনি শুধু মোহরের থলিটা হ্যাঁ হ্যাঁ, ওই সব নিয়ে তোমাকে চিন্তা করিতে হইবে না, তুমি তোমার মোহর পাইয়া যাবে। তাহলে মন্ত্রী মশাই, এই চুরিটা আমরা কি করে করব? শোন, রাতে যখন প্রহরীরা এই সোনার অস্ত্রগুলো পাহারা দেবে, তখন তোরা ওদের নাকে ঘুমের ওষুধ দিয়ে অজ্ঞান করে দিবি, আর অস্ত্রগুলো নিয়ে কাল সকালেই পৌঁছে যাবি সাহেবদের কাছে। আর তারপরে শুধুই মোহর, মোহরই মোহর। আসুন আসুন খাম্বাজ রাজ, আসুন আসুন। তা প্রদর্শনীর সব ব্যবস্থা ঠিকঠাক হয়েছে তো কৃষ্ণচন্দ্র? হ্যাঁ হ্যাঁ খাম্বাজ রাজ, সেসব নিয়ে কোনো চিন্তা করতে হবে না। গোপাল সবকিছু নিজের হাতে পরিপাটি করে ব্যবস্থা করেছে।
তা সুরক্ষার ব্যবস্থা কেমন? হাজার হোক সোনার অস্ত্র বলে কথা। হ্যাঁ, না না খাম্বাজ মন্ত্রী, এই অস্ত্রগুলো সুরক্ষার জন্য ইতিমধ্যেই আমি প্রহরী নিয়োগ করেছি। বাহ বাহ বাহ, এই না বলে কৃষ্ণচন্দ্র, তোমার এই দায়িত্ববোধ দেখে আমি খুবই খুশি হলাম। আর তাছাড়া আমাদের গোপাল তো আছেই। হ্যাঁ মহারাজ, তাহলে এইবার ভেতরে আসা হোক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল চল। হ্যাঁ গোপাল, সব ব্যবস্থা ঠিকঠাক হয়েছে তো? সামলে নিও কিন্তু। হ্যাঁ হ্যাঁ মহারাজ, ওসব নিয়ে আপনাকে একদম চিন্তা করতে হবে না, আপনি নিশ্চিন্তে থাকুন। কি গোপাল, তা আগামীকাল যে প্রদর্শনী, আয়োজন কত দূর? এই তো মহারাজ, প্রদর্শনীর জন্য সব অস্ত্র সাজানো হয়ে গেছে, এইবার শুধু আগামীকালের অপেক্ষা। বাহ বাহ বাহ, তা প্রহরীরা তোমরা তাহলে ঠিকঠাক করে পাহারা দিও। আমরা তাহলে আসি। আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, আমরা এইখান থেকে একটা মাছিও গলতে দেব না। আপনারা নিশ্চিন্তে থাকুন। ওই দেখুন মন্ত্রী মশাই, প্রহরীরা ঘুমে ঢুলছে। হ্যাঁ, এটাই সঠিক সময়। তাহলে যা, এবারে কাজটা সেরে ফেল। আপনি কোনো চিন্তা করবেন না মন্ত্রী মশাই, আমরা এই যাব আর ওই টুকুস করে আসব। হ্যাঁ হ্যাঁ, আর এই অস্ত্রগুলো নিয়ে কাল সকালেই পৌঁছে যাবি সাহেবদের কাছে, আর তারপর শুধু মোহরই মোহর। এই দেখুন মন্ত্রী মশাই, আমরা এসে গেছি। কই এনেছিস? দেখি দেখি। সাব্বাস, এইবার তোরা এইগুলো নিয়ে সোজা কাল সকালে পৌঁছে যাবি সাহেবদের কাছে। আর ওদিকে আমিও কাল সকালে প্রদর্শনীর সময় মহারাজের কাছে গোপালকে চোর বলে দোষী সাব্যস্ত করব। এরপর বুঝবে গোপাল আমার পিছনে লাগার ফল। বাবা বাবা, মন্ত্রী মশাই আপনার কি বুদ্ধি! তাহলে এবার তোরা যা, আর সাহেবদের কাছ থেকে মোহরগুলো নিয়ে কালকে আমার বাড়িতে চলে আসিস। সেখানেই আমি তোদের বকেয়া বুঝিয়ে দেব। এই এই আস্তে আস্তে, একদম ঠেলাঠেলি নয়, সবাই দেখতে পাবে। দেখেছেন মহারাজ, আপনার এই প্রদর্শনী দেখার জন্য কত ভিড় একেবারে উপচে পড়ছে। হ্যাঁ হ্যাঁ মন্ত্রী, তুমি ঠিকই বলেছিলে। তা খাম্বাজ রাজ, আপনি খুশি তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুশি খুশি খুশি। এত ভিড় আমার তো কল্পনারও বাইরে কৃষ্ণচন্দ্র। তাহলে খাম্বাজ রাজ, এবার যে এই প্রদর্শনীর উদ্বোধনের সময় ঘনিয়ে এলো, আসুন। হ্যাঁ হ্যাঁ গোপাল, চলো চল। এই যে বাটা ঘাটা, এসো এসো, তোমাদের জন্যই আমরা অপেক্ষা করিতেছিলাম। তা অস্ত্রগুলো আনিয়াছ? হ্যাঁ সাহেব, আপনি সব মিলিয়ে নিতে পারেন। তা তো নিবই, আর তার সঙ্গে এও যাচাই করিয়া নিব যে এগুলো অরিজিনাল গোল্ড কিনা। সে তো নিশ্চয়ই সাহেব, আমাদের ঘাড়ে কটা মাথা যে আপনাদের ঠকাতে যাব। বাহ বাহ, তোমাদের কথায় আমি খুশি হইলাম, মানে আমরা খুশি হইলাম। তা এই শেখরা, এগুলো ভালো করে যাচাই করে দেখো তো, এই গোল্ডগুলো অরিজিনাল তো? আগে নিশ্চয়ই হুজুর। কি হইল? তুমি এইভাবে একবার আমাদের মুখের দিকে একবার ওদের মুখের দিকে তাকাইতেছ। হোয়াট হ্যাপেন্ড? সাহেব, কি আর বলবো, এই মরকটগুলো আপনাদের ডাহা ঠকানে ঠকিয়েছে। কেন, কি হইয়াছে? সাহেব, এগুলো সব পিতলের। হ্যাঁ হ্যাঁ, পিতল। বাট কি এত বড় সাহস তোমাদের যে সোনা বলে পিতল গচানো?
এই মাটি করেছে। এটা কি হলো রে ঘটা? মাঝখান থেকে মন্ত্রী মশাই আমাদের এইভাবে ফাঁসালো। তোমরা জানো যে আমরা এক্ষুনি তোমাদের গুলি করিয়া মাথার খুলি উড়াইয়া দিতে পারি। বাডিস কাউন্ডালস। ক্ষমা করে দিন সাহেব, ক্ষমা করে দিন। আমরা আপনাদের ঠকাইনি, বিশ্বাস করুন আমরা আপনাদের ঠকাইনি। না করিলে তোমার টিকিও খুঁজে পাইবে না, সেটা নিশ্চয় জানো তোমরা। আমাদের তো মন্ত্রী মশাই আপনাদের কাছে পাঠিয়েছিল। হাই, তোমরা সত্যি বলিতেছ? একদম সত্যি সাহেব, আমি আমার বাড়ির গিন্নির দিব্যি খেয়ে বলছি। চলো তাহলে চলো, আমাদেরকে তোমাদের মন্ত্রী মশাইয়ের কাছে নিয়ে চলো এখনই। হ্যাঁ সাহেব, চলুন চলুন। দেখি কৃষ্ণচন্দ্র, অস্ত্র কোথায়? কি এবার কি হবে মহারাজ? আপনার সমস্ত অস্ত্র যে? না না, মানে আমি মানে গোপাল। দেখলেন তো মহারাজ, আমি আপনাকে প্রথমেই বলেছিলাম যে গোপালকে এই দায়িত্ব দেবেন না। এখন হলো তো। গোপাল! তার মানে তুমি? না খাম্বাজরাজ, আপনি বিশ্বাস করুন, এই কাজ আমি করিনি। তাহলে কি অস্ত্রগুলোর পাখা গজিয়েছিল যে উড়ে গেল? আমি তোমাকে ছাড়বো না গোপাল, আমি তোমাকে ছাড়বো না। এই কে আছো? গোপালকে বন্দি করো। আমাদের ছেড়ে দিন সাহেব, আমরা আর এইরকম কোনোদিনও করব না। কি সাহেব, আপনারা আর বউটা ঘটারই কি অবস্থা? জানো কৃষ্ণচন্দ্র, এরা আমাদের কাছে গিয়েছিল এই সোনার অস্ত্রগুলি বিক্রি করিতে, কিন্তু আমরা যখন এইগুলি কোষ্ঠী পাথরে যাচাই করি তখন দেখি এগুলো সব নকল পিতলের অস্ত্র। এই মরেছে, এরকম তো কথা ছিল না। এ কি ফাঁপড়ে পড়লাম রে বাবা। ও, তার মানে এই অস্ত্রগুলো চুরি করেছে বটার ঘটা। না মহারাজ, এই চুরি আমরা স্বইচ্ছায় করিনি। বিশ্বাস করুন, আমাদের চুরি করতে বলেছিল স্বয়ং এই মন্ত্রী মশাই। এই মরেছে, এইবার মানে কেটে পড়ি। মন্ত্রী? তাহলে এই চক্রের কাণ্ডারি তুমি? সাহেব, মন্ত্রীকে আমি আপনাদের হাতেই তুলে দিলাম। এবার আপনারাই এদের বিচার করুন। ওরে বাবা রে, এবার আমি পালাই। পালাবে না মন্ত্রী, দাঁড়াও। আমাকে ছেড়ে দিন মহারাজ, আমাকে ছেড়ে দিন। আমরা তোমাকে ছাড়িবে না, আমাদের ঠকানো। আই শুট ইউ। স্টপ। ছেড়ে দিন সাহেব, ছেড়ে দিন, আর ঠকাবো না। উড়ে গেছে মহারাজ, এই সাহেবদের হাত থেকে এবারের মতো আমাকে বাঁচান। কিন্তু কৃষ্ণচন্দ্র, আমার সোনার অস্ত্র? কোনো চিন্তা করবেন না খাম্বাজরাজ, সেগুলো সব সুরক্ষিত আছে। এই ন্যাপলা গুলটে, নিয়ে আয় তো থলিটা। তাহলে ওরা যেগুলো চুরি করেছিল সেগুলো কি গোপাল? সেগুলো সব পেতলের খাম্বাজরাজ। মানে আসলে হয়েছে কি খাম্বাজরাজ, আরে গোপাল দাদা, সে তা কি মনে করে পিতলের বাসন তৈরি করার আছে বুঝি? না হে শাকরা, আজ আমি এসেছি তোমার কাছে একটা জরুরি দরকারে। তা বলো গোপাল দাদা, কি করতে পারি? শোনো, আমার কাছে কিছু সোনার মূল্যবান অস্ত্র আছে, যেগুলো দিয়ে তোমাকে হুবহু একই রকম পিতলের অস্ত্র তৈরি করতে হবে। কি পারবে তো? পারবো না মানে? আরে এই যে আমার বাঁ হাতের কাজ গো গোপাল দাদা। তবে সাবধান, এই কথা যেন কাক পক্ষীতেও টের না পায়। তুমি কোনো চিন্তা করো না গোপাল দাদা, তোমার কাজ হয়ে যাবে। এই নাও, এই মোহরগুলি রাখো, কাজ শেষ হলে আরো পাবে। বাহ গোপাল, বাহ! তোমার বুদ্ধির কোনো জবাব নেই। এই নাও গোপাল, এই সোনার অস্ত্রটা তোমার উপহার। না খাম্বাজরাজ, এই উপহার আমার চাই না। কেন গোপাল, চাই না কেন? আপনি যদি উপহার দিতেই চান, তাহলে আমাদের রাজ্যের প্রজাদের জন্য কিছু উপহার দিন, সেটাই হবে আমার উপহার। তাই হবে গোপাল। শোনো কৃষ্ণচন্দ্র, আমি সবার সামনে ঘোষণা করলাম যে এই বছরে খাম্বাজ রাজ্যে যা গম উৎপন্ন হবে
তার 50% আমি কৃষ্ণনগরে প্রজাদের জন্য পাঠাবো। আর শুধু তাই নয়, তার সঙ্গে আজকের এই প্রদর্শনীতে যা অর্থ আয় হবে তার পুরোটাই তুলে দেওয়া হবে কৃষ্ণচন্দ্রের হাতে, রাজ্যের চাষাবাদের উন্নতির জন্যে। কি গোপাল, তুমি খুশি তো? ধন্যবাদ খাম্বাজরাজ, আপনি মহান। ধন্যবাদ খাম্বাজরাজ। সবাই বলো, জয় খাম্বাজরাজের জয়, জয় গোপালের জয়। না না মহারাজ, জয় আমার নয়, বলুন কৃষ্ণনগরের জয়। জয় কৃষ্ণনগরের জয়। জয় জয় কৃষ্ণনগরের জয়। এই এসে গেছেন নবাব বাহাদুর এসে গেছেন। আসুন আসুন নবাব বাহাদুর, কি সৌভাগ্য আমার যে বেগম সাহেবাকে সঙ্গে নিয়ে আপনি আমার নিমন্ত্রণ রক্ষা করতে এসেছেন। আরে আসতে তো হবেই কৃষ্ণচন্দ্র, আর তুমি নিমন্ত্রণ করেছো আর আমি আসবো না? আসুন ভেতরে আসুন, আসুন। তো কেমন আছো কৃষ্ণচন্দ্র? ভালোই আছি জাহাপানা। তো ভালো তো থাকবে, অন্তত গোপাল যতদিন তোমার সঙ্গে ছায়ার মতন লিপ্টে আছে ততদিন তুমি তো ভালো থাকবেই। কি বলো গোপাল? কে যে কার সঙ্গে ছায়ার মতো লেপ্টে আছে সেটা কে বলবে নবাব বাহাদুর? ওই যে কথায় আছে না, তৈলধার পাত্র না পাত্রধার তৈল। বেড়ে বলেছো গোপাল। হ্যাঁ, তবে ব্যাপারটা কি জানো, তেল যদি বেশি হয় পাত্র থেকে উপচে পড়ে, তাহলে ওই তেলে পা হড়কে পা ভেঙে যেতেও পারে। চলো এই কৃষ্ণচন্দ্র, প্রাসাদের ভেতরে চলো, আমার কিন্তু খুব খিদে পেয়েছে। চলো চলো চলো। হলো তো নবাবের সাথে আগ বাড়িয়ে কথা বলতে যাওয়ার ফল হলো তো? মনে হচ্ছে নবাব ভারী চটে গেছেন। তাতে আমার কি, আমি নবাবের খাইও না পড়িও না। নবাব চটলে হয় দুমুঠো ভাত বেশি খাবেন, না হয় কম খাবেন। শুনলে সেনাপতি, গোপালের চ্যাটাং চ্যাটাং কথা শুনলে? সে তো শুনলামই। যেদিন নবাবের খপ্পরে পড়বে না, সেদিন দেখবে ওর কি হাল হয়। ঠিক বলেছেন মন্ত্রী মশাই, গোপালের হবে এমন হাল যেন ফুটো নৌকো ছেঁড়া পাল। আসুন নবাব বাহাদুর আসুন, এইবার প্রাতরাশটা সেরে নিন। আরে করেছো কি কৃষ্ণচন্দ্র? এত খাবার কি খাওয়া যায় নাকি? এত কি বলছেন? না 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 না, এ তো অতি সামান্য। এটা সামান্য? এই পরিমাণ দল খাবার যদি সামান্য হয়, তাহলে মধ্যাহ্ন ভোজনের অসামান্য খাবারের পরিমাণ যে কি হবে সেটা ভাবলেই তো আমার কেমন ভয় হচ্ছে। তাহলে কি কিছু খাবার তুলে নিতে বলবো? গোপালকে দেখছি না, ওকে ডাকো। বুঝলে কৃষ্ণচন্দ্র, এখানে এসে তোমার ওই ছায়াটির সঙ্গে কথা না বললে আমার যে ভালো লাগে না। গোপাল, ও গোপাল! এই তো গোপাল এসে গেছে। তা কোথায় ছিলে গোপাল? আগে ঘরের বাইরে দাঁড়িয়েছিলাম। কেন 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 ঘরের বাইরে দাঁড়িয়েছিলে কেন? আগে শুনেছি মন্দিরে ভোগের সময় পুরোহিত ছাড়া অন্য কেউ হুট করে মন্দিরে ঢুকে পড়লে দেবতা নাকি অসন্তুষ্ট হন। হ্যাঁ, কথাটা আমিও জানি, কিন্তু আমি তো আর দেবতা নই। কি যে বলেন, আপনি হলেন আমাদের দণ্ডমুণ্ডের কর্তা, তাই আমাদের কাছে আপনি তো জ্যান্ত দেবতা। হুজুর, কি জাহাপনা, কিছু কি ভুল বললাম? মনে হচ্ছে গোপাল আমায় কথার খোঁচা দিচ্ছে। ঠিক আছে, দেখো এবার আসল খোঁচা কাকে বলে। এই শোনো কৃষ্ণচন্দ্র, আজ আমি গোপাল আর তোমার মন্ত্রীর সাথে একসঙ্গে মধ্যাহ্ন ভোজন করব। তুমিও অবশ্য সঙ্গে থাকবে। এই তো খুব ভালো কথা জনাব। আচ্ছা, আপনার ইচ্ছে মতোই সব ব্যবস্থা হবে। গোপাল, বলুন হুজুর।
তাহলে এখন বুঝতে পারছো তো, তুমি যাকে জ্যান্ত দেবতা বলছো সেই দেবতা কিন্তু তোমার সঙ্গে একসঙ্গে খেতে চাইছে। এ আপনার মহানুভবতা হুজুর। এই মিচকেপনা করা আজ আমি ঘুচিয়ে দেবো তোমার। আমি তাহলে এখন আসি হুজুর। কোথায় যাচ্ছ? দুপুরে আপনার সঙ্গে একসাথে খাবো বলে কথা, ভালো করে চান করে কাঁচা পোশাক পরে আসতে হবে না? ঠিক আছে, যাও। গোপাল, বাড়ি যাবার পথে মন্ত্রীকেও কিন্তু দুপুরে খাওয়ার ব্যাপারটা বলে যেও। ঠিক আছে মহারাজ। গিন্নি, গিন্নি, কোথায় গেলে গো? কি হলো কি? বাড়িতে পা দিয়ে এমন হই হই শুরু করে দিলে কেন? গিন্নি, আজ নবাব বাহাদুরের সঙ্গে একসাথে খাওয়ার নিমন্ত্রণ পেয়েছি, আর নিমন্ত্রণ করেছেন স্বয়ং নবাব। দাও 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 গিন্নি, তোমার ওই মাথায় মাখার সুগন্ধি তেলটা একটু দাও তো, মাথায় মেখে টপ করে পুকুর থেকে ডুবটা দিয়ে আসি। কত ছিঁড়ি দেখো, বলি মাথায় তো চুল নেই, তা গন্ধ তেল মাখবে কোথায় তোমার ওই চকচকে টাকে? আই দেখো গিন্নি, আমার এই টাক নিয়ে খোঁটা দেবে না বলে দিচ্ছি। বলি এই কৃষ্ণনগরে এমন আরেকটা টাক খুঁজে পাবে কেউ? শোনো, যা বললাম তাড়াতাড়ি করো, তেল, গামছা, কাঁচা পোশাক সব বের করে রাখো। আজ না, আজ খুব সেজে গুজে রাজপ্রাসাদে খেতে যাব। এই রে, কি হলো আবার? মহারাজ তো মন্ত্রীমশাইকে বলতে বলেছিলেন, তাড়াহুড়োর মাথায় সেটাই তো ভুলে গেছি। গিন্নি, আমি চট করে মন্ত্রীর ওখান থেকে ঘুরে আসছি, তুমি সব বের করে রাখবে কিন্তু। এটা কিরকম হলো হুজুর? গোপালের সঙ্গে হঠাৎ একসাথে খেতে চাইলেন কেন? একসাথে খাওয়া একটা অছিলা মাত্র। আসলে খেতে বসে যেন তেন প্রকারে গোপালকে অপদস্থ করাই হলো আমার আসল উদ্দেশ্য, বুঝলে হুজুর? এবার বোঝা গেল। তা হুজুর, গোপালকে অপদস্থ করতে চান সে কথা তো আমাকে বললেই পারতেন, মাথা খাটিয়ে এমন একটা মতলব বের করে দিতাম না? থাক, তোমার মুরদ আমার জানা হয়ে গেছে। এর আগে বহুবার তুমি নানান মতলব বের করেছো, কিন্তু প্রতিবারই সেই মতলবকে বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছে গোপাল। তাই এবার যা করার আমি নিজেই করব। হুজুর, আপনার দুপুরের খাবার প্রস্তুত। তাই নাকি? তা গোপাল এসেছে? হ্যাঁ হুজুর, গোপাল, মন্ত্রী সকলেই এসে গেছে। তাহলে তো যেতেই হয়। চলো উজিত, চলো। আরে করেছো কি কৃষ্ণচন্দ্র? এ তো দেখছি রীতিমতো এলাহি আয়োজন। এলাহি বলে লজ্জা দেবেন না হুজুর, ওই সামান্য কিছু। গোপাল কই? গোপাল, এই যে জাহাপনা, আমি এখানে। এসো 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 গোপাল, তুমি আজ আমার পাশে বসে খাবে। বাবা, এত খাতির না, গতিক তো সুবিধের বলে মনে হচ্ছে না। আরে কি হলো কি? গোপাল এসো, খাবে এসো। তাহলে এবার খাওয়া শুরু করা যাক। এই কি জাহাপনা, খাওয়ার আগেই যে আপনি জল খেয়ে ফেললেন। জল খেয়ে পেট ভরিয়ে ফেললে খাবেন কি করে? আসলে খাওয়ার আগে এক ঢোক জল খেয়ে গলা ভিজিয়ে না নিলে আমার গলা দিয়ে আবার খাবার নামে না। এটা আমার বহুদিনের অভ্যেস। বড় অদ্ভুত অভ্যেস তো। আচ্ছা গোপাল, বলুন জাহাপনা। শুনেছি তুমি নাকি প্রচুর খেতে পারো। ঠিকই শুনেছেন হুজুর, গোপাল হাসতে হাসতে একসঙ্গে 20 জনের খাবার খেয়ে নিতে পারে। তাই নাকি? তাহলে তাহলে আজকে খেয়ে দেখাও তো গোপাল। কি যে বলেন হুজুর, সে অল্প বয়সে একটু আধটু খেতে পারতাম, কিন্তু এখন বয়স হয়ে গেছে, তাই আর আগের মতো খেতে পারি না হুজুর। আচ্ছা গোপাল, তুমি তুমি কখনো কাউকে নিমন্ত্রণ করে খাইয়েছো? নিমন্ত্রণ? গোপাল করবে নিমন্ত্রণ? কি যে বলেন হুজুর, আপনি ভাবতে পারবেন না ও কি ধরনের কিপটে। কি গোপাল, মন্ত্রী কি বলছে? তুমি নাকি খুব কিপটে? আসলে আমি যে খুব গরিব, 5 জনকে নেমন্তন্ন করে খাওয়াবার সাধ্য কোথায় আমার। এই গোপাল, বাজে কথা বলো না তো। মহারাজের কাছ থেকে খুব একটা খারাপ বেতন পাও না তুমি, আর তার ওপর মহারাজ তোমায় তো ছুতোয় না, তাই তোমায় কিছু না কিছু দিয়েই থাকে। আজ এটা, কাল ওটা,
সোনা মোহর টাকা এই সব পুরস্কার তো পেয়েই যাও মাঝে মধ্যে। তাই নাকি গোপাল? তাহলে তো তুমি রীতিমতন বড় লোক। ঠিক আছে ঠিক আছে, আমি খাবো। কি খাবেন হুজুর? তোমার বাড়িতে নিমন্ত্রণ, আর সেটা কালই খাবো। সর্বনাশ করেছে, নবাবকে খাওয়াতে গেলে তো অনেক টাকা খরচ হয়ে যাবে। বেটা কি আমাকে কোনো প্যাঁচে ফেলার চেষ্টা করছে? হারকিপটে গোপাল আজ নবাবের কাছে আচ্ছা জব্দ হয়েছে দেখছি। কি গোপাল, খাওয়ানোর কথা শুনে চুপ করে গেলে কেন? হুজুর, আমার বাড়িতে মাটির মেঝে, বসতে আপনার অসুবিধে হবে। আসন পেতে দিলে আমার অসুবিধা কোথায়? আপনাকে খাওয়াবার মতো ভালো বাসনপত্র যে আমার নেই হুজুর। বাসন লাগবে না, কলা পাতায় খাবো। আর তেমন হলে মাটির ভাঁড়ে করেই না হয় জল দিও। এই তো আচ্ছা ফ্যাচাঙে পড়ে গেল। হতভাগা তো দেখছি না খেয়ে ছাড়বে না। কি গোপাল, খাবে তো? খাইয়ে দাও গোপাল, খাইয়ে দাও। স্বয়ং নবাব বাহাদুর যখন এত করে বলছেন। কি হলো গোপাল, খাওয়াবার মতন দম আছে তো, নাকি খাওয়ানোর কথা শুনেই সব দম ফুস হয়ে গেল? ঠিক আছে ঠিক আছে, কাল না হয় আপনি আমার বাড়িতেই খাবেন। গোপালকে আরো দব্দ করতে হবে। আমি শুধু একলা খেতে যাব না, এখানে যারা যারা আছে তারা সকলে মিলেই তোমার বাড়ি খেতে যাবে। আর যা তা খাওয়ানো চলবে না কিন্তু। কি খাবেন বলুন? কি খাবো? কমপক্ষে 4 রকমের মাছ, পাবদা, ইলিশ, গলদা চিংড়ি আর পাকা রুই। তারপর কচি পাঁঠার ঝোল। হ্যাঁ হ্যাঁ, তাও হবে তাও হবে। আর সেই সাথে ভোলা ময়রা লাল দই, মাখা সন্দেশ আর রাবড়ি। কি গোপাল, হবে তো? বলছেন যখন, তখন সবই তো করতে হবে হুজুর। তবে শুনেছি সস্তায় পাও বলে তুমি নাকি পচা ধসা জিনিস কিনে আনো। বেটা দেখছি বাগে পেয়ে আমায় খুব হেনস্থা করছে। ঠিক আছে, একবার আমার বাড়ি এসো, তখন বুঝিয়ে দেব মজা। সে যাই হোক, কাল কিন্তু রান্না করে যা খাওয়াবে তার সবগুলোই যেন হয় খুব টাটকা আর গরম গরম। ঠিক আছে? গরম গরম? ঠিক আছে, তাই হবে। এমন গরম খাওয়াবো না যে কেঁদে কুল পাবে না। আহা কি মজা! আজ কৃষ্ণচন্দ্রের বাড়িতে ভোজ, কাল আবার গোপালের বাড়িতে নিমন্ত্রণ। শুধু খাওয়া আর খাওয়া, খাওয়া আর খাওয়া। নবাব বাহাদুর গোপালকে বড় পেঁচে ফেলে দিল দেখছি। বলছো কি গো, এত রকম খাবে? এ তো অনেক টাকার ধাক্কা। তারপর আমার খাটুনি, কি করে হবে এসব? এসব নিয়ে এক্কেবারে দুশ্চিন্তা করো না গিন্নি, এক্কেবারে দুশ্চিন্তা করো না। তুমি শুধু গরম গরম চাড্ডি ভাত আর শাক ভাজা করে রেখো। আর হ্যাঁ, খাবার জলটা বেশ করে ফুটিয়ে রাখতে ভুলো না কিন্তু। নবাব এলেই কিন্তু মাটির ভাঁড়ে করে ফুটন্ত জল দিতে হবে। এইসব উল্টো পাল্টা বলছো বলো তো? ফুটন্ত খাবার জল কি আবার দেয় নাকি মানুষকে? মানুষকে না দিলেও নবাবকে দেওয়া যায় গিন্নি। আর নবাব তো সবকিছুই গরম গরম খেতে চেয়েছেন। কি জানি বাবা, তোমার ওই টেকো মাথার মধ্যে আবার কি দুষ্টু বুদ্ধি খেলা করছে, কে জানে বাবা। আমার বাড়িতে খেতে এসে এমন ছেঁকা খাবে যে সারা জীবন মনে রাখতে হবে ওই পাজি নবাবকে। গিন্নি গিন্নি গিন্নি, পেতে ফেলো পেতে ফেলো, বেড়ে ফেলো। কি পাতবো? বলি কি বাড়বো? পাতবে আসন আর বাড়বে ভাত। সদল বলে নবাব আসছেন। আসুন আসুন নবাব বাহাদুর, আসুন মহারাজ। আহা কি সৌভাগ্য আমার। খাবার প্রস্তুত? আগে প্রস্তুত হুজুর। ওই যে আসন পাতা হয়ে গেছে, শুধু কষ্ট করে বসে পড়লেই সব একেবারে গরম গরম এসে পড়বে। কৃষ্ণচন্দ্র, তাহলে বসে পড়া যাক, কি বলো? গিন্নি, ভাত। কি শুধু শাক ভাত? আগে শাক ভাত দিয়েই তো ভুরি ভোজ শুরু করতে হয় হুজুর। এরপর ধাপে ধাপে সব আসবে।
কি হলো হুজুর? আমার খাবার জল লাগবে যে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাবার আগে এক ঢোক জল খেয়ে গলা ভিজিয়ে নেওয়া তো আবার আপনার বহুদিনের অভ্যেস। গিন্নি, চটপট জল। ওরে বাবা, পড়ে গেল, জল গেল। ওরে বাবা, উজির উজির, আমার আমার মুখে ফু দাও। বাবা, উফ বাবা রে বাবা রে, জিভতে জ্বলে যাচ্ছে। কি 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 গরম রে বাবা। ওরে বাবা রে বাবা, কি হলো জাহাপানা? হলো আমার মাথা তোমার মুন্ডু। গোপাল আমায় ফুটন্ত গরম জল খাইয়ে দিয়েছে। ওরে বাবা রে, ওরে বাবা রে, জিভটা পুড়ে গেল রে। সে কি? এই গোপাল, তোমার এ কি দুর্মতি? হ্যাঁ, নবাব বাহাদুরকে তুমি ফুটন্ত গরম জল খাইয়ে দিলে কেন? হে বাবা, আচ্ছা এর মধ্যে আমার দোষ কোথায়? হুজুরই তো সবকিছু গরম গরম খেতে চেয়েছিলেন বলেই তো। চাপড়া হবে গরম মানে কি ফুটন্ত গরম জল? আগে আমি ঠিক বুঝতে পারিনি হুজুর। একা বুঝতে পারিনি, আমি এক্ষুনি এখান থেকে চলে যাবো। তাহলে খাওয়া 4 রকমের মাছ, তারপর কচি পাঁঠার ঝোল, ভোলা ময়রা লাল দই মাখা সন্দেশ আর রাবড়ি। উফ বাবারে, জিপ ফিপ সব পুড়ে গেল। বাবারে, যত সব হ্যাংলার দল, খেতে হলে তোমরা খাও। উফ, কিন্তু পোড়া জিপ নিয়ে আমি আর কিছুতেই খেতে পারবো না, জ্বলে গেল সব। উফ, যা, আপনি না খেলে তো আমরাও কিচ্ছুটি দাঁতে কাটতে পারবো না। তাহলে আর কি, ফিরে চলো আমার সঙ্গে। উফ, জিপটা কি জ্বালা করছে বাবা, জিপটা পুরো জ্বলে গেল। উফ, কিন্তু এত বড় একটা অন্যায় করার পরও গোপাল কি কোনো শাস্তি পাবে না? গোপাল ভুল করেছে, কিন্তু অন্যায় তো কিছু করেনি। কি বলছেন কি? কেউ কিছু বুঝতে না পারলেও আমি বেশ বুঝতে পেরেছি নবাবকে হেনস্থা করার জন্যই গোপাল এটা করেছে। ঠিক বলেছ উজির, এটা গোপালের শয়তানি, তাই শাস্তি ওকে পেতেই হবে। এই শোনো গোপাল, তুমি আগুনে জল ফুটিয়ে আমার জিভে ছ্যাঁকা খাইয়েছো, এর শাস্তি হলো মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড? হ্যাঁ, এই কৃষ্ণনগরেই ওকে আমি শুলে চড়াবো। ওকে কি একটা সুযোগ দেওয়া যায় না? সুযোগ? ঠিক আছে ঠিক আছে, একটা সুযোগ ওকে দিতে পারি। একদিনের মধ্যে ও যদি আগুন ছাড়া, আতশ কাঁচের ব্যবহার ছাড়া আর বিজ্ঞানীর পরামর্শ ছাড়া অন্য কিছু করে আমাকে ছ্যাঁকা খাওয়াতে পারে, তাহলেই ওর নিষ্কৃতি। না হলে শুলে ওকে চড়তেই হবে। চলে এসো উজির।